শুরু করতে যাচ্ছি, ঠিক আছে ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, সালাম আলাইকুম। আপনারা জানেন যে এপ্রিল মাস বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। 1971 সালের এই এপ্রিল মাসে আমাদের প্রবাসে যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল আমাদের মুক্তির লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেটা গঠিত হয়। যারা নির্বাচিত সাংসদ ছিলেন 1970 সালের সংসদে, বাংলাদেশে তখনকার পাকিস্তানে যে নির্বাচন হয়েছিল, এবং ততক্ষণ পর্যন্ত যারা ভারতে গিয়ে পৌঁছেছেন এমন এমএলএ যারা ছিলেন, তাদেরকে নিয়েই মূলত এই অস্থায়ী সরকার গঠিত হয়েছিল 1971 সালের এপ্রিলের 10 মাসে। ইনফরমালি, অফিসিয়ালি এই সরকার শপথ নেয় হচ্ছে 17ই এপ্রিল, যেদিন আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। বাংলাদেশকে আমরা কেমন রাষ্ট্র বানাতে চেয়েছিলাম সেই আকাঙ্ক্ষার কথা সেই ঘোষণাপত্রে বলা ছিল। তার ভিতরে উল্লেখযোগ্য কথা ছিল যে বাংলাদেশকে আমরা একটা জনগণের রাষ্ট্র বানাতে চেয়েছিলাম। পিপলস রিপাবলিক বলা আছে, ঘোষণাপত্রেও আছে, আমাদের সংবিধানেও আছে। এই জনগণের রাষ্ট্রটা মানে কি? জনগণের রাষ্ট্রটা মানে হচ্ছে কোনো পরিবারের, কোনো ব্যক্তির, কোনো সামরিক বাহিনীর, কোনো প্রশাসনের, কোনো জমিদারের রাষ্ট্র হবে না। এটা এটা আমার আপনার এই 20 কোটি মানুষ, তখনকার 7.5 কোটি মানুষের একটা রাষ্ট্র হবে। যেই রাষ্ট্রটা কোনো জায়গিরদার তালুকদারের হুকুমে চলবে না, যে রাষ্ট্রটা আইন মোতাবেক চলবে, সংবিধান মোতাবেক চলবে। এই রাষ্ট্রের আকাঙ্ক্ষার কথা সেখানে বলা ছিল যে রাষ্ট্রটা কিসের ভিত্তিতে চলবে। এই রাষ্ট্রটা চলবে হচ্ছে 3টা মূলনীতির কথা বলা ছিল: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের শাসক গোষ্ঠী পরম্পরায় গত 54 বছরে সেই যে আকাঙ্ক্ষার কথা ছিল স্বাধীনতার ঘোষণাপত্রে, সেটা ডেলিভার করতে ব্যর্থ হয়েছেন। এবং এই ব্যর্থতা মানে বাংলাদেশের ইতিহাসে এত খারাপ অবস্থায় যায় নাই যতটা না গত 15-16 বছর অথবা 17 বছরে 111-এর সরকার থেকে শুরু হয়ে বর্তমানে এই যে অনির্বাচিত আওয়ামী দখলদারদের হাতে এসে পৌঁছেছে, এতটা খারাপ হয়েছে। এবং আমরা বরাবরই বলছি যে এই রাষ্ট্রটা যে কারণে গঠিত হয়েছিল তার প্রত্যেকটা কারণ, ধারা, উপধারা, শর্ত, আকাঙ্ক্ষা, কিভাবে আওয়ামী লীগ গাদ্দারি করেছে, সে আকাঙ্ক্ষার সাথে বেইমানি করেছে এবং রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে দিয়েছে। সম্প্রতি দেখেছেন আপনারা, এই এপ্রিল মাসে 2টো প্রতিবেদন এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আটলান্টিক কাউন্সিল নামে একটা খুব গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক আছে। তারা একটা গবেষণাপত্র দিয়েছে সারা দুনিয়ার 164টা রাষ্ট্রের স্বাধীনতা এবং সমৃদ্ধি, যে ওই দেশের মানুষ বিভিন্ন আসপেক্টে, রাজনৈতিকভাবে, পেশাগতভাবে, নাগরিক হিসেবে কতটুকু স্বাধীনতা ভোগ করতে পারছেন। আর দ্বিতীয়ত হচ্ছে এই রাষ্ট্রগুলো কতটুকু সমৃদ্ধি, সহায় সম্পদ, আয়, উপার্জন করতে পারছে, তার উপর একটা প্রতিবেদন দিয়েছে গত 15 তারিখে এপ্রিল মাসের। 44 পৃষ্ঠার এই বাংলাদেশ চ্যাপ্টারটা ছিল আমাদের দেশের বিভিন্ন আসপেক্ট নিয়ে তারা কথা বলেছে, 10-15টা ইস্যু নিয়ে। এই আটলান্টিক কাউন্সিলের আর একটা গত রিপোর্ট প্রকাশিত হয়েছিল 2000 সালে। তো তখন বাংলাদেশ স্বাধীনতা ইন্ডেক্স যেটা ছিল, আমাদের মত প্রকাশের স্বাধীনতায় আমাদের অবস্থা ছিল হচ্ছে 95-র দিকে, 100-র নিচের দিকে ছিল। এটা 25 ধাপ নিচে নেমে গত বছরের পর বছর বলছে যে তারা 22 বছর ধরে আমাদের স্বাধীনতার যে বাস্তবতা, মানুষের নাগরিক অধিকারের জায়গা শুধু খারাপই হয়েছে। 22 বছর থেকে খারাপ হতে হতে বর্তমানে এই ইন্ডেক্সে আমাদের অবস্থা 141তম। 164টা রাষ্ট্রের মধ্যে নিচের দিক থেকে হিসাব করবেন যে আমরা তো কত খারাপ অবস্থায় আছি আর কি। এবং মোদ্দা কথা যেটা বলেছে যে বাংলাদেশের অধিকাংশ সেক্টরের মানুষ মোস্টলি আনফ্রি, তারা স্বাধীন না। সে সাংবাদিক হোক, সে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ঝামেলার মধ্যে আছে, সে যদি রাজনীতিবিদ হয় তাহলে মিথ্যা মামলার ঝামেলার মধ্যে আছে, সে যদি স্বাধীন পেশায় থাকে তার পেশাগত স্বাধীনতার ঝামেলা আছে। তো প্রত্যেকটা জায়গায় তারা দেখিয়েছে যে আমরা মোস্টলি আনফ্রি। 116তম পজিশন থেকে আমরা প্রোগ্রেসিভলি আমাদের পতন হতে হতে এবছর আমরা 141-এ এসে নেমেছি। সমৃদ্ধির কথা বলা আছে, যে মূল মোদ্দা কথা হচ্ছে মোস্টলি আনপ্রসপারাস বলা হয়েছে, যে বড় দাগে এটা
মানে সমৃদ্ধ দেশ না। এবং এই দুইটা ইন্ডেক্সে আমাদের এই যে দক্ষিণ এশিয়ার যে প্রতিবেশী যারা আছে এদের অধিকাংশ দেশের তুলনায় আমাদের অবস্থা খারাপ। এই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের যে গণতন্ত্র, আমাদের সিঙ্গাপুর হয়ে যাওয়ার গল্প, আমাদের মধ্যম আয়ের গল্প, মধ্যম আয়ের দেশ হওয়ার যে গল্প আমরা স্বপ্ন দেখাচ্ছি মিথ্যা করে 2026 সালে, সেগুলোকে নতুন করে আবার তারা প্রশ্নবিদ্ধ করেছে তথ্য উপাত্ত দিয়ে। তারা গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য দিয়েছে সেখানে, যে জানুয়ারির নির্বাচনের কথা বলেছে। জানুয়ারির নির্বাচনের ব্যাপারে তারা বলেছে যে এটা একটা ডমিনেন্ট পার্টি সিস্টেম ইলেকশন হচ্ছে। এটার মানে হচ্ছে যেটাকে আমরা একদলীয় নির্বাচনের কথা বলি, যে এক পরিবার, এক ব্যক্তি, এক দলের যে অন্ধত্বের নির্বাচন হয়েছে, ডামি ইলেকশন, সেটাকে তারা ভদ্র ভাষায় বলেছে ডমিনেন্ট পার্টি ইলেকশন, যেখানে আর কেউ অংশগ্রহণ করে নাই, করতে পারে নাই। তারা বলেছে যে ফ্রিডমের সাথে, স্বাধীনতার সাথে সমৃদ্ধির সম্পর্ক আছে। যে দেশের মানুষগুলা কম স্বাধীন সেই দেশটা কম্পারেটিভলি গরিব রাষ্ট্র। এটা আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাই। যেমন দেখবেন উগান্ডায় স্বাধীনতা কম, এই জন্য এটা তৃতীয় বিশ্বের রাষ্ট্র। আবার দেখেন আমেরিকাতে তার স্বাধীনতা বেশি, ইউরোপ আমেরিকাতে পশ্চিমা দেশগুলোতে তাকে আপনার সকল ইন্ডেক্সে তার স্বাধীনতা বেশি। স্বাধীনতা বেশি হওয়ার কারণে রাষ্ট্র হিসাবে সে সম্পদশালী, সে ওয়েলদি স্টেট। তো তারা এটা হিসাব কষে ডেটা স্ট্যাটিস্টিক্স দিয়ে বুঝিয়ে দিয়েছে যেই রাষ্ট্রগুলোতে মানুষের স্বাধীনতা রিলেটিভলি বেশি সেই রাষ্ট্রগুলো কম্পারেটিভলি সমৃদ্ধ হয়। এবং তারা এক্সাম্পল দিয়েছে ভেনেজুয়েলা, নিকারাগুয়ে, তারপরে হচ্ছে রাশিয়া, টার্কি, বেলারুশ, বিভিন্ন দেশের এক্সাম্পল দিয়ে তারা বলেছে যে এই রাষ্ট্রগুলোতে যেহেতু স্বাধীনতা কম, মানুষের বেঁচে থাকার, মত প্রকাশের, পেশার, রাজনীতি করবার, নাগরিক অধিকার কম, সেই জায়গাগুলোতে তাদের সমৃদ্ধিও কম। কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝাই দেই। যেমন দেখেন যে বাংলাদেশে যারা বিরোধী দলের রাজনীতি করে গত 15 বছর থেকে, 16 বছর থেকে, 17 বছর থেকে, এই মানুষগুলো কিভাবে স্বাধীনতা হারিয়ে ফেলেছে। তারা নিজের বাড়িতে থাকতে পারে না, নিজের ব্যবসা বাণিজ্য করতে পারছে না, নিজের প্রতিষ্ঠান চালাতে পারছে না, নিজের পুকুর, খামার, ঘের এগুলো চালাতে পারছে না। তাহলে এই যে বিরোধী দলের রাজনীতি করা মানুষগুলোর যে একটা অর্থনীতি আছে, সে বিএনপি করে, কিন্তু বিএনপির যে দোকানদারি করলে, বিএনপির লোকটা যদি ব্যবসা করে সে তো রাষ্ট্রকে ট্যাক্স দিবে, সে কর দেবে, সে রাষ্ট্রে তার দোকানে 2টা কর্মচারী অ্যাপয়েন্টেড হবে, 2টা মানুষের চাকরি হবে। বিএনপির লোকটা যদি একটা পুকুর করে, একটা ঘের করে, একটা ফার্ম করে, তাহলে এই দেশের অর্থনীতিতে এটার একটা অবদান তৈরি হবে। তাহলে একটা মানুষ বিরোধী দলের রাজনীতি করতে পারছে না, বিএনপি করতে পারছে না, জামাত করতে পারছে না, ছাত্রদল করতে পারছে না, হেফাজত করতে পারছে না, শিবির করতে পারছে না, এই যে বিশাল জনগোষ্ঠী, তার নাগরিক অধিকার যেমন নাই, তার কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড সে পরিচালনা করতে পারছে না, সে ব্যবসা করতে পারছে না। আপনারা খবর নিয়ে দেখবেন বাংলাদেশের লক্ষ লক্ষ বিরোধী দলীয় রাজনীতি কর্মী ব্যবসা বাণিজ্য থেকে ফকির হয়ে গেছে, তার দোকানপাট সে খুলতে পারছে না। তাহলে এই মার্কিন প্রতিবেদনে এই কথাটা বলবার চেষ্টা করা হয়েছে যে নাগরিক হিসাবে যদি আমার স্বাধীনতা না থাকে, আমি যদি খোলামেলা ভাবে মত প্রকাশ করে পথ চলতে না পারি, তাহলে দেখা যাবে যে আমার ব্যবসা বাণিজ্য, অর্থনীতিতে এটা একটা ইফেক্ট আছে। বিএনপির প্রচুর ব্যবসায়ীকে আমরা চিনি যারা বিরোধী দলের রাজনীতি করে, যারা ব্যাংকরাপ্ট হয়ে গেছে, ঋণ খেলাপি হয়ে গেছে, কারণ সে ব্যবসা করতে পারছে না। তাহলে বিরোধী দলের উপরে রাজনীতি করবার জন্য যে ক্র্যাকডাউন করা হচ্ছে, তার স্বাধীনতাকে যে ক্ষুণ্ণ করা হচ্ছে, এই ক্ষুণ্ণ করার রেজাল্ট কি? তার অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতিতে এফেক্ট করছে। এই যে আমরা তালিকা দেখতে পাচ্ছি যে এত হাজার হাজার মানুষ ঋণ খেলাপি হয়ে গেল, কিভাবে হয়ে গেল? এটা একটা প্রসেস আছে। কিছু আছে বাটপার ঋণ খেলাপি আওয়ামী লীগের, কিন্তু যারা বিরোধী দলের রাজনীতি করেছে, কারণ সে ব্যবসাটা করতে পারে নাই, সে 20 লাখ টাকা কর্জ নিয়েছিল ব্যাংক থেকে, যেহেতু সে ব্যবসাটা করতে পারে নাই, সে ফকির হয়ে গেছে। তাহলে এই প্রতিবেদন এটা বোঝানোর চেষ্টা করছে যে রাষ্ট্রকে আমার স্বাধীনতা, আমার নাগরিক অধিকারের সাথে আমার অর্থনীতির একটা যোগ সাজশ আছে, একটা সম্পর্ক আছে। সাংবাদিকদের কথা সেখানে আসছে। আপনারা জানেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে শত শত সাংবাদিকদেরকে ভুয়া মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এটার বেনিফিট কি? সাংবাদিকরা সত্য কথা বলছে না, সাংবাদিকরা সত্য জিনিসটাকে দেশের জন্য, জাতির জন্য তুলে আনতে পারছে না। দেখেন কয়দিন আগে বাংলাদেশ ব্যাংকের কয়েকজন সাংবাদিক রিপোর্ট করেছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ $14 বিলিয়ন নিচে নেমে আসছে। রিপোর্ট করার পরের দিন কি হয়েছে দেখেছেন? বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে বলে দিয়েছে
কোনো সাংবাদিক ব্যাংকের ভেতর ঢুকতে পারবে না। তাহলে এই যে সাংবাদিকের স্বাধীনতা আপনি ক্ষুণ্ণ করলেন, এটার ক্ষতিটা কি হইল? নাগরিক অধিকারের ক্ষতি হয়েছে। দেশের মানুষ জানতে পারছে না কোথায় আমার অধিকার, কোথায় কি হচ্ছে, অর্থনীতির অবস্থা কি, দেশে কোথায় লুটপাট হচ্ছে। তাহলে এইটাই হচ্ছে এই প্রতিবেদনের মোদ্দা কথা, যে আটলান্টিক কাউন্সিল রিপোর্ট বলছে গত 22 বছর থেকে কন্টিনিউয়াসলি আমাদের দেশে স্বাধীনতা এফেক্টেড হয়েছে। আমরা স্বাধীন রাষ্ট্র না, স্বাধীন সমাজ না, এটা তারা বলেছে। আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির কথা যে গল্পগুলো বলা হচ্ছে, এগুলো মিথ্যা কথা। ইনফ্যাক্ট সে মিথ্যা কথা বলে নাই, কিন্তু আমরা বুঝতে পারছি। কদিন আগে দেখেন যে আইএমএফ এর ঋণ নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশে আইএমএফ এর প্রতিনিধি দল আছে, এবং আপনারা জানেন জুন মাসে বাজেট ঘোষণা হবে, জুনের শেষে। আইএমএফ বলেছে যে ঋণের বাকি টাকা, আপনাদের মনে থাকার কথা, $4.7 বিলিয়ন তারা একটা ঋণ নিয়েছে, যেটার 2-3টা কিস্তি সম্ভবত দিয়েছে, বাকি টাকা আটকা পড়ে আছে। তারা বলেছে যে সরকার যে অলৌকিক টাইপের সংখ্যার বাজেট করছে, 6 লক্ষ কোটি টাকা, 7 লক্ষ কোটি টাকা, 8 লক্ষ কোটি টাকা, আইএমএফ বলছে এই অঙ্ক টাকা কমিয়ে ফেলতে। কারণ যার টাকা নাই, মানে আপনি বাজেটটা করবেন কিভাবে? আপনার কর আদায় হচ্ছে না, আপনি বিদেশি ঋণ পাচ্ছেন না, বিদেশি ঋণ পাওয়ার জন্য আপনাকে যে শর্ত পালন করতে হবে সেই শর্ত পূরণ করতে পারছেন না, তাহলে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ তো আপনাকে ঋণ দেবে না। তো সেই যোগসাজশের জায়গাটা হচ্ছে আমার রাজনৈতিক স্বাধীনতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি। এই দুইটা জিনিস পরম্পরায় চলে, একই কয়েনের মুদ্রার মতো করে চলে, একটা ছাড়া আর একটা হয় না। এই রিপোর্টটা আসছে 15 তারিখে, এবং দ্বিতীয় রিপোর্টটা আসছে হচ্ছে আপনার 24 তারিখে, 9 দিন পরে, যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, স্টেট ডিপার্টমেন্ট, তারা প্রতি বছর তাদের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন তৈরি করে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রকে নিয়ে। সম্ভবত এবারও তারা করেছে 198টা 199টা দেশকে দিয়ে, এবং বাংলাদেশের মানবাধিকারের ব্যাপারে তাদের একটা কমন লাইন আছে। গত বছর থেকে মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতির কোনো উন্নতি হয় নাই। এটা হচ্ছে তার 79 পৃষ্ঠার যে মানবাধিকার লঙ্ঘনের যে প্রতিবেদন, এটার মোদ্দা কথা, যে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির কোনো উন্নতি হয় নাই, এবং তারা অনেকগুলো উদাহরণ দিয়েছে কোথায় কোথায় কিভাবে কিভাবে সেটা হয় নাই। তো এই বিষয়টাতে আমি কথা বলার জন্য এই পর্যায়ে অনুরোধ করব অ্যাডভোকেট তাজুল ইসলামকে, এবি পার্টির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসী, আমরা ইতিমধ্যেই জেনেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, যেটা ডিপার্টমেন্ট অফ স্টেটস, তারা প্রকাশ করে থাকেন প্রতি বছর। এই 2023 সালের বিশ্বব্যাপী মানবাধিকার কি পরিস্থিতিতে আছে রাষ্ট্রগুলোতে, সেই ব্যাপারে তারা রিপোর্ট যেটা প্রকাশ করেছেন, সেটা 22শে এপ্রিল তারা প্রকাশ করেছেন। তো প্রত্যেক বছর বাংলাদেশের ব্যাপারে মানবাধিকার রিপোর্ট প্রকাশিত হয়, এবং সেখানে মোটা দাগে বাংলাদেশের মিডিয়াতে যে বিষয়গুলো, মানবাধিকার লঙ্ঘনের যে বিষয়গুলো মোটা দাগে উপস্থিত থাকে, তারা সেগুলোর উপরে ভিত্তি করে রিপোর্টটা তৈরি করেন। মার্কিন যুক্তরাষ্ট্র যে রিপোর্টটা তৈরি করে, সেটা হচ্ছে গোটা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির, আমি মনে করি, একটা টিপ অফ দি আইসবার্গ, একটা সাগরে ভাসমান বরফখণ্ডের উপরের অংশটুকু, যে সামান্য অংশটুকু দেখা যায়, সেরকম রিপোর্ট তারা প্রকাশ করেছেন। তার নিচে যেগুলো পত্রপত্রিকা এবং মিডিয়াতে যে রিপোর্টগুলো প্রকাশ করা যায়নি, যেগুলো ভয়ে হোক, নানান কারণে হোক, এই রিপোর্টগুলো প্রকাশিত হয়নি, সেরকম মানবাধিকারের লঙ্ঘনের বিষয়গুলো এই রিপোর্টে কিন্তু স্থান পায়নি। যতটুকু স্থান পেয়েছে ততটুকুর উপরে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। আমরা কেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই রিপোর্ট নিয়ে আলোচনা করছি? কারণ হচ্ছে, দেখুন, সরকার রাজনীতিকরণের জন্য বলে থাকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তলে তলে তাদের সমঝোতা হয়ে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষে নাই, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পক্ষে চলে গেছে, ইত্যাদি ইত্যাদি নানান কথা বলে। অথচ তাদের সেই মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র
আমেরিকার বিজনেস না। আমেরিকার গণতন্ত্র প্রতিষ্ঠার দায় আমেরিকার নাই, জায়গাটা বাংলাদেশের মানুষকে বুঝতে হবে। বাংলাদেশের মানুষের লড়াইটা বাংলাদেশের মানুষকে করতে হবে। এটা কোনো কাটপেস জিনিস না। বার্মায় দেখেন না কি হচ্ছে, বার্মায় সেনা শাসন আসার পরে কি হয়েছে, 4,500 মানুষ যুদ্ধ করে মারা গেছে। কয়েক সপ্তাহের ভিতরে, 2 সপ্তাহের ভিতরে 2,500 লোক মেরে ফেলছে। আপনি গণতন্ত্র চান, কিন্তু আপনি বাসায় বসে ফেসবুকিং করবেন, আপনি লড়াই করবেন না। তো আপনার গণতন্ত্রের দায় কার? আমেরিকার? আমেরিকা এসে এখানে আপনার গণতন্ত্র কায়েম করে দিয়ে যাবে? আমেরিকা তো আপনাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করে, পলিটিক্যাল স্পেস করে দিয়েছে। বাংলাদেশে গত 15 বছরের ইতিহাসে এই আওয়ামী দখলদারদের হাতে সবচেয়ে বেশি মিছিল, মিটিং, মহাসমাবেশগুলো কখন হয়েছে? আমেরিকার ইনভলভমেন্টের পরেই তো হয়েছে। আমেরিকা আপনাকে আর কি করবে? এই জন্য আমার মনে হয় যে বাংলাদেশে যারা রাজনৈতিক কর্মী আছেন, দেশের নাগরিক আছেন, তাদেরকে এটা বুঝতে হবে যে আপনি কার কাছে কি চাচ্ছেন। আপনি যে বেগুন বিক্রি করে তার কাছে যদি গরুর গোশত দাম বেশি কারো জিজ্ঞেস করেন, সে কিন্তু উত্তর দিতে পারবে না। আমেরিকার সাথে আপনার ইনভলভমেন্টের জায়গাটাই। দ্বিতীয়ত হচ্ছে তারা তাদের নিজস্ব স্বার্থে কাজ করে। প্রত্যেকটা এম্বাসি, আমেরিকার এম্বাসি করছে যে বাংলাদেশের গণতন্ত্র কায়েমের জন্য ঢাকাতে। পৃথিবীর কোন এম্বাসি, আমার এম্বাসি যখন আমি লন্ডনে খুলি, আমি ব্রাজিলে খুলি, আমি কেন খুলি? আমার স্বার্থের জন্য আমি খুলি। প্রত্যেক রাষ্ট্র ভিন্ন দেশে ভিয়েনা প্রোটোকল ফলো করে যে রাষ্ট্র দূতাবাসগুলো খোলেন, কেন খোলেন? তার রাষ্ট্রের স্বার্থের জন্য, তার ব্যবসায়িক স্বার্থের জন্য, তার নাগরিকদের স্বার্থের জন্য, তার অর্থনৈতিক সুযোগ সুবিধার জন্য। অতএব আমেরিকার কাজের পরিধিটা আমাদের মানুষের কাছে খুব পরিষ্কার হতে হবে। আমেরিকা কোনো দায় নেয় নাই, আমেরিকা কখনো বলে নাই যে বাংলাদেশে গণতন্ত্রের ঠিকাদারিটা আমি নিচ্ছি, তোমরা শুধু মিছিল মিটিং করবা আর ফ্রি ফেয়ার ইলেকশন করে আমি তোমাকে গণতন্ত্র দিয়ে যাবো। এটা আমেরিকা কখনো বলে নাই। আমেরিকা বরাবরই বলেছে ডায়ালগের কথা, সংলাপের কথা বলেছে। পার্টিস গুলোকে নিজেরা আলোচনা করে আপনাদের সমস্যার সমাধান করেন। আপনাদের এই রিপোর্ট গুলোতে আমেরিকা আপনাকে সাহায্য করছে যে আপনার দাবিগুলোর সাথে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি একমত হচ্ছে। যেগুলো আমরাও বলছি, তারাও বলছে। আমরাও বলেছি যে নির্বাচন ফেয়ার হয় নাই, পশ্চিমারাও তাই বলেছে যে এখানে কোনো নির্বাচন হয় নাই। আমরাও বলছি বাংলাদেশে একটা একদলীয় বাকশালের অধীনে দেশটা দখলদার হয়ে গেছে। আমেরিকা, পশ্চিমারাও তাই বলছে যে বাংলাদেশে ডমিনেন্ট পার্টির মধ্যে একটা নির্বাচনী সিস্টেম চালু হয়েছে নিজেরা। অর্থাৎ আমাদের এই দায়ের সাথে আমাদের বন্ধু রাষ্ট্রগুলো যারা গণতন্ত্রের পক্ষে আছেন তারা তো একমত হচ্ছেন। কিন্তু লড়াইটা তো আমার। যুদ্ধ কি আপনাকে 71-এ করতে হয় নাই? ভারতীয়রা তো ডিসেম্বরের 3 তারিখে আসছে, বাকি 9 মাস কি হাওয়া দিয়ে যুদ্ধ হয়ে গেছে? ভারতীয়রা 2 সপ্তাহ এসে দেশ স্বাধীন করে দিয়ে গেছে। বাঙালিরা কি 9 মাস মানে ডাইল ভাত খাইছে শুধু? যুদ্ধ করা লাগে না আমাদের লোকদের? আমাদের মুক্তিযোদ্ধারা কি করেছে? আমাদের যে লক্ষ লক্ষ মানুষ লড়াই করেছে তারা কি করেছে? আপনার লড়াই আপনাকে করতে হবে, আপনার যুদ্ধ আপনাকে করতে হবে। আপনাকে আপনার বন্ধু রাষ্ট্ররা, কৌশলগত মিত্র যারা আছে তারা সময় সময় আপনাকে সাহায্য করবে, পাশে দাঁড়াবে, বক্তব্য বিবৃতি দেবে, টাকা পয়সা দিবে, যে যেভাবে পারে সেভাবে সাহায্য করবে। কিন্তু দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা তো বলছি যে কৃতদাসের লড়াই, আপনারা শুধু সবাই দেখবেন কালো মানুষগুলোর যে দাসত্বের বিরুদ্ধে যে 400 বছর, 450 বছরের যে লড়াই, এই লড়াইটা কে করেছে? কালো মানুষগুলোকে নিজেকে লড়াই করতে হয়েছে। তার হাত পায়ে যে শিকল বাঁধা ছিল, সেই শিকল তাকে নিজেকে ভাঙতে হয়েছে। পৃথিবীর কোন দেশ থেকে কি শিকল ভাঙে নাই? হ্যাঁ, যেটা করেছে যারা মুক্তমনা আমেরিকার মানুষ ছিল, ইউরোপের মানুষ ছিল, তারা কথাবার্তা বলেছে, প্রতিবাদ করেছে, সংসদে আলোচনা করেছে, বিল তুলেছে, দাসত্ব প্রথা বাতিল করবার জন্য সংসদে অধিবেশন করেছে, এগুলো করেছে। লড়াইটা তো আপনার। এই জন্য আমরা যেটা বারবার দেশের মানুষকে বলছি, আপনারা কি ধরনের দেশে থাকতে চান এটা আপনাদের ইচ্ছা। আপনারা যদি বাকশালের অধীনে কৃতদাসের মতো জীবনযাপন করতে চান, ইটস ফাইন, এটা আপনাদের ইচ্ছা। নর্থ কোরিয়াতে মানুষ থাকে না, সিরিয়াতে, মিশরে মানুষ থাকতেছে না, কিউবাতে, বেলারুশে, রাশিয়াতে মানুষ থাকে না, আপনারা থাকবেন। কিন্তু আপনারা আমেরিকার মতো থাকতে চাইবেন, ব্রিটেনের মতো থাকতে চাইবেন, ইউরোপের মতো থাকতে চাইবেন, কিন্তু লড়াই করবেন না। ফিলিস্তিনের জন্য আমেরিকাতে, পশ্চিমা বিশ্বে কি হচ্ছে দেখতে পাচ্ছেন? একই ধর্মের না, একই গায়ের রঙের না, একই দেশের না, লক্ষ লক্ষ মানুষ লড়াই করছে। বিশ্ববিদ্যালয়গুলো ফ্লাডেড হয়ে গেছে। দেখেন, ফিলিস্তিনের জন্য লড়াই করছে তারা, মানবতার জন্য লড়াই করছে, ইনসাফের জন্য লড়াই করছে। অতএব এই লড়াইটা যার যার দায় থেকে, বিবেক থেকে, কনসাসনেস নিয়ে করতে হবে।
আপনি যদি স্বাধীন রাষ্ট্রে বাঁচতে চান, আপনার স্বাধীনতার মতো করে আচরণ করতে হবে। আপনি যদি পরাধীন থাকতে চান, সেটাও ঠিক আছে। বাংলাদেশের মানুষ পরাধীন ছিল না। পলাশীর প্রান্তর থেকে যেদিন ভাগীরথীর তীরের থেকে সিরাজউদ্দৌলাকে ধরে নিয়ে যায়, কারা ধরাই দিচ্ছে? বাঙালি কৃষকরা তো ধরাই দিচ্ছে। যৌথতাটা করে দেখে তো আমাদের সাধারণ মানুষের মতো লাগে না। ওই মনে রাজা হবে, ও পালায় যেতেছে। আপনি যদি থাকতে চান ফাইন, লড়াইটা এই জন্য পরিষ্কার দিতে হবে যে কাল লড়াই কার দায়, একজনের দায় আর একজন পালন করবে না। ধন্যবাদ আপনাদের সবাই।